নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্প স্বার্থপর। দাদা, কাঁচের গ্লাস ভাঙিয়া খান খান হওয়ার মতোই খান খান হইয়া যেন সারা ঘরে ছড়াইয়া পড়ে তীব্র তীক্ষ্ণ কণ্ঠস্বরটা। আচমকা ও এরকম আক্রমণাত্মক আহ্বানে বোধ করি নিরঞ্জন ব্যতীত যে কোনো ব্যক্তিই চমকিয়া উঠিত। কিন্তু নিরঞ্জন আশ্চর্য শান্তভাবে চুলের উপর চিরুনি চালাইতেই থাকে। মুখটা ফিরাইয়া আহ্বানকারিণীকে দেখার প্রয়োজনও অনুভব করে না। তা ললিতা যে খুব বেশি অপমানিত হয় এতে এমনও নয়, এবং নিরঞ্জন তার অগ্রাহ্য ভাবকে অগ্রাহ্য করিয়া আরও তাল ঠুকিয়া অগ্রসর হয়। দাদা, তোমার লজ্জা করে না? ভিজা চিরুনিটা একখানা ছেঁড়া আর আধময়লা তোয়ালে দিয়া মুছিতে মুছিতে নিরঞ্জন অমায়িক মুখে বলে, লজ্জা কেন বলতো ললিতা? কেন কেন জিজ্ঞেস করতেও হায়া হলো না তোমার? প্রথম দফা লজ্জা, দ্বিতীয় দফা হায়া কেমন? আমার নামে দুটো চার্জশিট তৈরি করেছিস তাহলে? ললিতার মুখ কুৎসিত হয়, কিন্তু তীব্র ঘৃণা প্রকাশের প্রকৃষ্টতম পন্থা হিসেবে আশ্চর্য রকমের কুৎসিত করিয়া তুলিতে পারে মুখখানাকে। তেমনি বিকৃত মুখ হইতে যে মন্তব্যটি বাহির হইয়া আসে সেটা সেই অপূর্ব মুখশ্রীর উপযুক্ত হইলেও নিতান্তই বয়সের অনুপযুক্ত। ওই তো জানো, শুধু এই কথার মার প্যাঁচ, আর তো কিছু নেই। তোমার লজ্জা নেই? দেখে শুনে আমার ইচ্ছে করছে গলায় দড়ি দিই। শুধু ইচ্ছেই তো, তবু ভালো দেখিস যেন দিয়ে ফেলিস নে ভুলে ভুলে। দিব্য হাসি মুখে নিরঞ্জন এবার গেঞ্জির পর শার্ট চড়ে। বোধ করি ললিতার এই যুদ্ধংদেহী ভাবটার সঙ্গে নিতান্ত পরিচয় আছে তার, তাই এমন নির্লিপ্ত উদাসীন্যে বাহিরে যাইবার সাজগোজগুলা সম্পূর্ণ করিতে থাকে সে। দিই যদি তো অমনি যাব না দাদা, তোমাদের হাতেও দড়ি দিয়ে যাব, বুঝলে? আরো ভীষণ হইয়া ওঠে ললিতা, কিন্তু নিরঞ্জন হেলে দোলে না, যেন শিশুর আস্ফালন দেখিতেছে এমনই সহাস্য মুখে বলে, হাতে দড়ি? পাগল হয়েছিস? কিন্তু ঘুষ দিলেই সব ঠিক হয়ে যায়। কিন্তু সে না হয় রাধা নাচলে তেলের অর্ডার। এখন হলো কি বলতো? নিহাত অন্ধকারে পড়ে রয়েছি যে। কি হয়েছে জানো না? ন্যাকা সেই কানপুরের চাকরিটা ঠিক করে ফেলোনি তুমি? রাগে যেন হাঁপাইতে থাকে ললিতা। নিরঞ্জন যে বিস্ময়ের ভাবটা দেখায় সেটা অবশ্যই কৃত্রিম, কিন্তু সহজে ধরা যায় না। এই চোখে অকপট বিস্ময় মাখাইয়া বলে, ও নিশ্চয়ই, এমন ভালো চাকরিটা পেয়ে যাচ্ছি, ঠিক করে ফেলবো না। যেটুকু তদারকির বাকি রয়েছে তার জন্য তো আবার ছুটছি কলকাতায়। কিন্তু সেটা এমন কি মহা অপরাধ হচ্ছে বুঝছি না তো। ভালো চাকরির জন্যে সত্যনারায়ণের সিন্নি মানত করে লোকে। করবে না কেন? তেমন অবস্থা হলেই করে। কিন্তু তুমি এই যে স্বার্থপরের মতো ভালো চাকরিটি বাগাবার চেষ্টায় লাফাচ্ছ, বলি সংসারের কথা ভেবেছ একবারও? এত বড় দায়িত্বটি কার ঘাড়ে দিয়ে যাবে শুনি? নিরঞ্জন এবার ঈষৎ গম্ভীর স্বরে বলে, কার সংসারের দায়িত্ব? ললিতা এক মুহূর্তের জন্য থতমত খায়, কিন্তু সেটা নিতান্তই মুহূর্তের ব্যাপার। মুখ ছোপ খাইবার মেয়ে সে নয়।
আরো কাছে সরিয়ে আসিয়া ঠাকুমা পিসিমার ভঙ্গিতে 2 হাত নাড়িয়া বলে, তা বলবে বই কি, তোমার উপযুক্ত কথাই বলেছ। কিন্তু দায়িত্ব নেবার বয়স হলে বাপের সংসারের দায়িত্ব মানুষেই নেয় দাদা, জন্তু জানোয়ারের কথা আলাদা। কিন্তু ওই যে খোঁড়া বাপ, রুগ্ন মা, অপগণ্ড 2 ভাই আর 20 বছরের বুড়ো বোনকে কার গলায় দিয়ে বিদেশে যাবে সেটা ভালো করে বলে যেও। একখানা মাঠ পেরোলেই ওদিকে পাকিস্তান, সেটাও ভুলে যেও না। নিরঞ্জন একটু ক্রুদ্ধ হাসির সঙ্গে বলে, সেটা তুমি একটু ভালো করে মনে রাখতে চেষ্টা করো। কিন্তু কথা হচ্ছে, আমি বাড়ি বসে থাকলে মার হাঁপানি সারবে এমন কোনো ভরসা আছে? গ্যারান্টি আছে বাবার ভাঙা হাঁটু আস্ত হবার? বসে বসে মার মাথায় বাতাস করলে আর বাবার পায়ে হাত বুলোলে কড়িকাঠ থেকে ঝরঝর করে টাকা ঝরবে, এমন আশ্বাস দিতে পারে কেউ? ললিতা ঠোঁট উল্টাইয়া বলে, টাকা কেন? এখানে হাই স্কুলের হেডমাস্টারিটা কি দোষ করলো? ও, সেই 100 টাকার পোস্টটা? ললিতার নিজের কথায় যদি প্রমাণিত হয় বয়সটা তার 20 বেশি নয়, কথা কয় 20 দ্বিগুণে 40-এর মতো, কিংবা তাও নয় হয়তো। যাহাদের জন্য 20 পেরোলেই বুড়ি কথাটা সৃষ্টি হয়েছে, ললিতা তাহাদেরই একজন। বুড়ির মতোই বিজ্ঞ সুরে বলে, ঘরের ভাত উঠোনের শাক খেয়ে রোজগার করতে পারলে 100-500, বিদেশে চাল চেলে থাকতে তোমার 400 টাকা 300 একলার জন্য বেরিয়ে যাবে না? হরে দরে সেই হাঁটু জল। অবশ্যই ভবিষ্যৎ বলে যে শব্দটা আছে বাংলা ভাষায়, সেটা না ভাবলে সেই হাঁটু জলই বটে। ও, ভবিষ্যৎ, তার মানে নিজের আখেরটাই শুধু ভাববে তুমি? তা তোর আখের ভাবতে ভাবতেই তো কাহিল হয়ে গেলাম। নিরঞ্জন হাসিয়া ওঠে, কিছু করে উঠতে পারলাম কই? আমার জন্য আর মাথা ঘামাতে হবে না তোমার, থাক, দিঘির এখনো জল শুকোয়নি। কিন্তু তোমায় এই বলে রাখছি দাদা, তোমার রুগ্ন মা বাপের দায়িত্বটি যে আমার ঘাড়ে চাপিয়ে সরে পড়বে সে আশা করো না। আমি পারবো না, ব্যাস, সোজা কথা। মাস মাস কিছু টাকা পাঠিয়ে মাথা কিনলেই হয় না, বুঝলে? নিরঞ্জন আবার একবার গম্ভীর হয়, না, কথাগুলো আর অমৃতং বালভাষিতং বলিয়া অগ্রাহ্য করা চলে না। তাই বাঁকা সুরে বলে, মা বাপ নিশ্চয়ই একলা আমার নয়? নয়তো কি, মেয়ে সন্তান তো পর, বাবার বিষয় থাকলে তার ভাগ দিতে আসতে আমায়? হ্যাঁ, শুধু তত্ত্বজ্ঞান নয়, আইনের জ্ঞানও টনটনে হয়েছে দেখছি। ঠিক বলতে পারিস ললিতা? সপরিবারে একযোগে পাঁকে পুঁতে হাবুডুবু খেলেই বা কার কি লাভ? টাকায় কি না হয়? বাইরে গিয়ে আমি যদি বেশি করে টাকা পাঠাতে পারি, দেখবি আমার অভাব টেরও পাবি না তোরা। ইস, যদি পারি। কদিন পারবে? তোমার সুরেশবাবুর মেয়ের কথা শুনতে আর বাকি নেই আমাদের। এতক্ষণে চমকাইতে দেখা যায় নিরঞ্জনকে। চমকাইয়া বলে, কি হলো? কার মেয়ে? কি শুনতে বাকি নেই? আহা, নেকা, তোমাদের সুরেশবাবু প্রফেসর, যিনি তোমার চাকরির জন্য খাটছেন, বিনি স্বার্থে কেউ কারোর জন্য কিছু করে না দাদা, বুঝলে? নালুদার মুখে সব শুনেছি আমরা। তাঁর সেই গাইয়ে বাজিয়ে 3টে পাশ করা মেয়েটির জন্যে টোপ ফেলে বসে আছে, আর তোমারও মুন্ডু ঘুরতে বাকি নেই। নালুদা? সে আজকাল রিপোর্টারের কাজ নিয়েছে বুঝি? কাজ নেওয়া নিয়ে আবার কি, কলকাতায় যায় আসে, খবর পায়। সত্যি, বিঘে 10-12 জমি নিয়ে তো কলকাতা শহর,
স্টেশনে পা দিলেই হাঁড়ির খবর পাওয়া যায়। কি বলিস? তোমার কাছে বসে বসে কথার ম্যাজিক দেখবার সময় আমার নেই। একাধারে দাসী, বাঁধি, রাঁধুনি, নার্স সবই একজন তো। একটা বিস্তিক্ত হাসির সঙ্গে কথাটা শেষ করিয়া বাহির হইয়া যায় ললিতা। নিরঞ্জন নির্লিপ্ত দৃষ্টিতে কিছুক্ষণ চাহিয়া থাকে সেই দিকে। না, রাগ করিবার কিছু নাই। ললিতার কাছ হইতে এর বেশি আশা করাই বা চলিবে কেন? ললিতা কি পাইয়াছে? দিন দিন যে উগ্র অসহিষ্ণু হইয়া উঠিতেছে সেটা কি নিতান্তই অকারণ? 4টের গাড়ি ছাড়িয়া যাওয়ার পর বিমলাচরণ কোনো রকমে ভাঙা পাখানা টানিয়া টানিয়া দাওয়ায় আসিয়া বসিয়া ললিতাকে ডাক দেন। ললি, তোর দাদা গেল না কলকাতায়? কি জানি, রেগে ঠটঠর করে তো বেরিয়ে গেল। তখন হাতে কিছু নিতে দেখলাম না। বলি, রাগ কেন বাবুর? হক কথা বললে সবাই রাগ হয় বলিয়া ললিতা হাতের ঘড়াটা লইয়া কুয়োতলায় নামিয়া যায়। খোঁড়া বাপের জন্য একমাত্র ওকালতি করিয়া আসিয়াছে বলিয়াই যে নিজে ললিতা পিতৃভক্তিতে আদর্শ স্থানীয় এমন মনে করিবার হেতু নাই। হক কথা সে আজকাল সকলকেই শুনাইতে আরম্ভ করিয়াছে। বেটা বেটিরা যেন কেউটে সাপ, ফনা তুলেই আছে। উফ, কি বলবো, ভগবান মেরেছে। নইলে নইলে কি করিতেন সেটা বোধহয় আপাতত ভাবিয়া পান না বলিয়াই অস্ফুট ওই মন্তব্যটুকু করিয়া বিমলাচরণ ট্যাঁক হইতে বিড়ি ও দেশলাই বার করেন। ঘরের ভিতর হইতে কাতরোক্তি শোনা যায় সুবাসিনীর। অললি, ললি, পোড়ার মুখ মেয়ের 18 মাসে বছর। বলি, কখন থেকে যে বলছি একটু আদার রস করে দে। দিচ্ছি, 5 মিনিটে আর হাট ফেলা হয়ে যাবে না তোমার। বলিয়া ভিজা কাপড়ে ভারী ঘড়াটা ভরিয়া সপ সপ করিয়া দাওয়ায় উঠিয়া আসে ললিতা। হা ভগবান, কবে যে কাঠ প্রাণ বেরোবে? উফ, অহরহ এ অপমান আর সহ্য হয় না বাবা। সুবাসিনীর ফোঁসফোঁসানির আওয়াজ ঘরের বাহির হইতে শোনা যায়। ওই তো, ভালো জিনিস শিখে রেখেছ, কারুর আর টুঁ শব্দ করবার জো নেই বলিয়া ললিতা ভিজা কাপড়েই দুমদুম করিয়া আদা ছেঁচিতে বসে। অবশ্য নীরবে নয়, স্বগতোক্তি এবং অর্ধোক্তির সাহায্যে অনেক কিছুই শোনায়। ললিতা বলিয়াই তাই এতটা জুলুম খাটিয়া গেল। তোমাদের বিদুষী বউ আসিয়া কত করিবে দেখা যাইবে, ইত্যাদি। আরও একটা কথা শোনায় না বটে, তবে মনের ভিতর আগুনের মতো জ্বলিতে থাকে। কেন এত সহ্য করিবে কেন ললিতা? গলায় দড়ি বা দিবে কোন দুঃখে? ললিতার বয়সের মেয়ের কি আর কোনো পথ নেই? নিরঞ্জনের কলিকাতা যাওয়া বন্ধ সম্বন্ধে নিশ্চিন্ত হইয়া যখন বিমলাচরণ আহারে বসিয়াছেন, তখন উঠানে ছায়া পড়ে। কে কে ওখানে? নিরঞ্জন উত্তর দেয় না, এমনি উঠিয়া আসে। তুমি? ওহ, উত্তর দিলে না যে বড়। উত্তর দেবার কি আছে, দেখতেই তো পেলেন। বলিতে যাইতেছিলেন, কথার আগে একঘা করে জুতো বসিয়ে দিলেই পারো। বলেন না, তিক্তস্বরে বলেন, কই কলকাতায় গেলে না? না। বিমলাচরণ প্রত্যেক সময় ভাবেন কোনো সময় আর প্রশ্ন করিবেন না, ছেলের বিষয়ে আর কিছুতেই কৌতূহল প্রকাশ করিবেন না, কিন্তু প্রতিজ্ঞা রাখিতে পারেন না। এখনো তাই এক মুহূর্ত চুপ থাকিয়া আবার বলেন,
এতক্ষণ তবে ছিলে কোথায়? গায়ের শার্টটা খুলিয়া সামনের দড়িতে মেলিয়া দিতে দিতে নিরঞ্জন সহজভাবে বলে, স্কুলের সেক্রেটারির কাছে গিয়েছিলাম সেই দরখাস্তটা দিতে। দরখাস্ত? কেন, তুমি নেবে নাকি ওটা? যদি দেয়। যদি দেয় মানে? অকস্মাৎ পুত্র গৌরবে যেন স্ফীত হইয়া ওঠেন বিমলাচরণ। পেলে পড়তে যাবে, কিন্তু তোমার সেই কানপুরের চাকরির কি হলো? সেটা হলো না। খবর পেলে নাকি? হ্যাঁ, চিঠি এসেছে? ততক্ষণে নিরঞ্জন ঘরের মধ্যে ঢুকিয়া গিয়াছে। উত্তরটা শোনা যায় না। আহারান্তে খোঁড়া পা টানিয়া বিমলাচরণ সুবাসিনীর বিছানায় আসিয়া বসে। অভ্যস্ত নিয়মে রোগ বৃদ্ধি অথবা ঔষধ খাওয়া সম্বন্ধে দু একটা মামুলি প্রশ্নের পরিবর্তে মুচকি হাসির সঙ্গে দুই চোখ টিপিয়া বলেন, শুনলে? সুবাসিনী স্বামীর এহেন সরস মুখভঙ্গিতে কিঞ্চিত বিস্মিত হইয়া বলেন, কি হলো, কি শুনব? বাবাজির খবর, 400 টাকা মাইনের চাকরি অমনি রাস্তায় পড়ে আছে। সেই সুরেশবাবুর কারসাজি। ভেবেছিল চাকরির লোভ দেখিয়ে মেয়েটাকে গছাবে। বাবা, ধর্মের কল বাতাসে নড়ে, চাকুরি আর গাছের ফল নয়। গিয়েছিলেন এখন থোঁতা মুখ ভোঁতা করে সেক্রেটারি মশাইয়ের কাছে। মনে করেছিল ছোঁড়া ন্যাংরা বাপ, হে পরুগি মা, দোষী আইবুড়ো বোন, সবাই দায় এড়িয়ে বিদেশে গিয়ে সুখ করব। হলো? ভগবান কি আর একেবারে মরেছে? সুবাসিনী দুই হাত জোর করিয়া বলেন, আমি অষ্টপ্রহর মা কালীর কাছে মানত করেছি, কানে শুনেছেন মা। অনেকক্ষণ পরে নিরঞ্জনের ঘরে আসিয়া দাঁড়ায় ললিতা। দাদা, ভাত খাবে, এসো। ভাত? ও, খাইনি বুঝি আজ? আমি যে খেয়েছি ভেবে শুয়ে পড়েছি রে। নিরঞ্জন হাসিয়া ওঠে, দাদা, আমায় মাপ করো। মাপ? কেন বলতো? রাত দুপুরে হঠাৎ কি ব্রহ্মহত্যার পাতক করে বসলি? দাদা, তোমার পায়ে পড়ি। হঠাৎ কাঁদিয়া ফেলে ললিতা। আমি মুখ্যু, স্বার্থপর, আমার কথায় নিজের আখের নষ্ট করো না দাদা। নিরঞ্জন হাসিয়া বলে, তাই রাত দুপুরে অনুতাপ বুঝলে উঠল। কিন্তু কেই বা স্বার্থপর নয় বলতো? সবাই, সবাই দাদা। তবে তুমি বা কেন? হ্যাঁ, আমি বা কেন? এতক্ষণ ধরে তাই ভাবছিলাম ললিতা, আমি বা কেন। কিন্তু শেষ পর্যন্ত ভেবে দেখলাম, কিম্ভূত কিমাকার যেসব টুকরোগুলো জুড়ে জুড়ে সংসার নামক একটা যন্ত্র তৈরি করা হয়, তার জন্য কিছু নাট বল্টু স্ক্রুর দরকার আছে তো। তা নইলে টুকরোগুলো আলগা হয়ে ছড়িয়ে পড়বে যে। দাদা, আমি যে জীবনে তোমায় মুখ দেখাতে পারবো না। সর্বনাশ! তাহলে যে বাস করাই দায় রে। তোর বকুনি না খেলে যে ভাতই হজম হয় না। নে, এখন চল, খেতে দিবি। হঠাৎ মনে হচ্ছে খিদে পেয়েছে ভীষণ। দূর, কেঁদে মরছিস কেন? তুইও খাসনি বুঝি এখনো? নির্ঘাত খিদে পেয়েছে, তাই কান্না পাচ্ছে। সস্নেহ মমতায় ছোট বোনের মাথায় একটা চাঁটি মারে নিরঞ্জন। হয়তো কাল সকালেই আর আজকের এই স্নেহ সকাতর আর মমতা মধুর চিত্তের সন্ধানও মিলবে না। স্বার্থের সংঘাতে আবার প্রখর হইয়া উঠিবে দুইজনে।
প্রতিযোগিতা চলিবে তীক্ষ্ণ অস্ত্রে পরস্পরকে বিঁধিবার জন্য। নিরঞ্জন নিজের বোকামির জন্য গালি দিবে নিজেকে, হয়তোবা স্কুলের সেক্রেটারিকে জবাব দিয়ে আসিয়া আবার চিঠি লিখিতে বসিবে সুরেশবাবুকে, আজকের চিঠির জন্য ক্ষমা চাহিয়া। সবই হইতে পারে। মানুষ যে বহুরূপী, অথচ সত্যই যদি তাই হয়, দোষ দেওয়া যায় কি নিরঞ্জনকে? আচ্ছা, কাকেই বা দোষ দেওয়া যায়? সুবাসিনী, বিমলাচরণ, ললিতা? ওদের অবস্থায় ওর চাইতে কম স্বার্থপর হইবার ক্ষমতা কার আছে? নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।